দেখুন, প্রথমেই একটা কথা বলি। 1993 সালের 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে মহাকরণ অভিযান কর্মসূচিতে যেভাবে কলকাতার রাজপথ 14 জন যুবকের রক্তে ভিজেছিল, আমরা মনে করি সেই ঘটনা নির্মম, বর্বরোচিত এবং চরম গণতন্ত্র বিরোধী। এখন সেই ঘটনার 33 বছর পর কোন পক্ষের শহীদ দিবস পালনের নৈতিক অধিকার আছে এ নিয়ে তিন পক্ষের দড়ি টানাটানিতে আমাদের কোনো আগ্রহ নেই। শহীদ দিবস পালনে কে সুয়োরানি, কে দুয়োরানি, বাঁদরের পিঠে ভাগের মতো কে মেয়রট পাবে, কে শহীদ মিনার পাবে, সে কূট বিতর্কের সমাধান প্রশাসন করুক আর তারা নিজেরা করুক। আমরা কিন্তু আজ তুলে ধরব একটা নির্লজ্জ মিথ্যাচার। হ্যাঁ, 21শে জুলাই নিয়ে একটা নির্লজ্জ মিথ্যাচার। মজার কথা কি জানেন, আমি নিজে বহুবার ওই 21শে জুলাই ভিক্টোরিয়া হাউসের সামনে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস কভারও করেছি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা কখনো বলতেন না, হঠাৎ গত কয়েক বছর হলো সেই কথা তিনি তার গোটা দল মিলে এক স্বরে বলতে শুরু করলেন। কি সেই কথাটা? কথাটা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই আন্দোলন নাকি ডেকেছিলেন এপিক কার্ড বা সচিত্র ভোটার পরিচয়পত্রের ভিত্তিতে নির্বাচনের দাবিতে। আজ যে সচিত্র পরিচয়পত্রের ভিত্তিতে ভোট হয় সেটা নাকি ওই 21শে জুলাইয়ের আন্দোলনের ফসল। আবার বলছি, এটা সম্পূর্ণ মিথ্যে কথা। কলকাতার রাজপথে ওই ভয়াবহ ঘটনা যারা কভার করেছিলেন এমন বহু সাংবাদিক এখনও কাজ করছেন। আমার এই অফিসের একাধিক সহকর্মীও তার মধ্যে আছেন। আপনারাও যে কোনো কাউকে জিজ্ঞেস করে সত্যিটা জানতে পারেন। আর সত্যিটা কি, সেই সত্যিটা আপনাদের সামনে তুলে ধরব বলে আজ ওই দিন, তার আগের দিন, তার পরের দিন, ওই গোটা সপ্তাহে প্রকাশিত সমস্ত সংবাদপত্র এই অনুষ্ঠানে নিয়ে বসেছি। আনন্দবাজার পত্রিকা আর দ্য টেলিগ্রাফ তো দেখাবই, পাশাপাশি আজকাল, প্রতিদিন, বর্তমান, গণশক্তি, দ্য স্টেটসম্যান সমস্ত কাগজের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। আনন্দবাজার পত্রিকা দিয়ে শুরু করি। দেখতে পাচ্ছেন 21শে জুলাই সকালের কাগজ, লেখা হচ্ছে আজ বুধবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত মহাকরণ অবরোধ কর্মসূচি নিয়ে রাজ্য সরকার এবং যুব কংগ্রেস দুপক্ষের মুখোমুখি মোকাবিলা। তারপরে লেখা হচ্ছে আইনে কোট আনকোট, এটা হচ্ছে মূল দাবি সেদিনের আন্দোলনের, আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসন এর দাবিতে, অর্থাৎ আইনের শাসন অথবা রাষ্ট্রপতি শাসনের দাবিতে তাদের মহাকরণ অভিযান কর্মসূচি বানচাল করতে রাজ্য সরকার ষড়যন্ত্র করেছেন। মঙ্গলবার সরাসরি এই অভিযোগ এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ইত্যাদি ইত্যাদি। আনন্দবাজার গেল। আজকাল পত্রিকা 21 তারিখের আজকাল পত্রিকা লিখছে যে মমতা বলেন রাষ্ট্রপতি শাসন আর বাংলা বাঁচানোর দাবিতে এই মহাকরণ অভিযান। একেবারে স্পষ্ট শব্দে আজকাল পত্রিকা। প্রতিদিনে আসি, পরের দিনের প্রতিদিন, অর্থাৎ যখন ভয়ঙ্কর সেই ঘটনা ঘটে গেছে 22 তারিখে, 21 তারিখে তো আছেই, একই কথা 22 তারিখের প্রতিদিন পত্রিকায়। এই হচ্ছে সেই কাগজ। তাতে লেখা হচ্ছে পুলিশ জ্যোতিবাবুকে রক্ষা করতে পারবে না, পশ্চিমবঙ্গে আমরা রাষ্ট্রপতি শাসন চাই। বুধবার যুব কংগ্রেসের ডাকা মহাকরণ অবরোধে মেয়র ওদের জমায়েতে মমতা বন্দ্যোপাধ্যায় ওই জমায়েত থেকে তারপরে অশান্তি হয় এই কথা বলেন। অর্থাৎ দাবি ছিল স্পষ্ট, আমরা রাষ্ট্রপতি শাসন চাই। এবার আসি বর্তমান কাগজে একেবারে 21 তারিখ সকালেই খুব স্পষ্ট যে প্রমাণ হয়ে যাচ্ছে 356 ধারা জারি করা কতটা বাস্তবসম্মত এবং এই দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করছেন। বর্তমান পত্রিকার একেবারে প্রথম পাতা। টেলিগ্রাফ আলাদা করে পড়ছি না, দ্য স্টেটসম্যান, দ্য টেলিগ্রাফ আগের দিন, এটা হচ্ছে তার পরের দিনের টেলিগ্রাফের মাস্টেড। গণশক্তি, অনির্বাণ বলতে পারে গণশক্তি কেন পড়ছেন, আমি পড়ছি না, সত্যি সত্যি অফিসিয়াল সিপিএমের মুখপত্র। কিন্তু কথা হচ্ছে বর্তমানও যা লিখছে, গণশক্তিও তাই লিখছে, টেলিগ্রাফও তাই লিখছে, দ্য স্টেটসম্যান পত্রিকাও তাই লিখছে। অর্থাৎ ওটাই লিখতে। হ্যাঁ, আসল তথ্যটা হচ্ছে এপিক কার্ড এটার ইস্যুই ছিল না। এখানে আমি থামছি না। এ তো গেল পশ্চিমবঙ্গের যাবতীয় সংবাদপত্রের রিপোর্টিং। এবার আসি আরেকটা বিস্ফোরক তথ্যে। 1993 সালে এই ঘটনার প্রেক্ষিতে এপিক কার্ড চালু হয়নি, তার কারণ সেটা চালু হতে পারে না।
টিএন সেশন লাগাতার লড়াই করে 93 সালেই এপিক কার্ড ইন্ট্রোডিউস করে দিয়েছে, নেশন ওয়াইড ডেবিউ হয়ে গেছে ওই বছরে, কোনো আন্দোলনের ফল হিসেবে নয়। ভোটের জালিয়াতি আটকাতে এপিক কার্ড ইন্ট্রোডিউসড হয়ে গেছে, যার ফলে দেখবেন এপিক কার্ডের সময়সীমা শুরু হয় যে কোনো ইন্টারনেট এডিশন, যে কোনো ইন্টারনেটে গিয়ে খুঁজুন 1993-তে। তার কারণ ওই 93 সালেই এপিক কার্ডের চলতি নাম হয়ে গেছে সেশন কার্ড। আর সব থেকে বড় কথা, 21শে জুলাইয়ের যুব কংগ্রেস আন্দোলনের দাবি ছিল, আবার বলছি, এপিক কার্ড চালু 1 থেকে 10, তার একটাও দাবি ছিল না, এপিক কার্ডের কোনো উল্লেখই ছিল না। মহাকরণ অবরোধ এইটা ছিল কর্মসূচির নাম, এবং তার প্রধান দাবি ছিল কোট আনকোট আইনের শাসন অথবা রাষ্ট্রপতির শাসন। আচ্ছা, এবার আপনাদের বলি এর প্রেক্ষিতটা। 93 সালের 21শে জুলাইয়ের তার আগে 1992 সালের 25শে নভেম্বর একটা দুর্ধর্ষ ব্রিগেড করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিপুল জনজোয়ার হয়েছিল এবং লোকে স্তম্ভিত হয়ে গেছিল যে যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এই ধরনের মানে জনপ্রলয় বলা যায়। আমি বলছি, আবার বলছি, তখনও বা 21শে জুলাই ঘটনা তার আন্দোলনের কারণ হিসেবে কোথাও এপিক কার্ডের কোনো উল্লেখই নেত্রী করেননি, বা তার যেসব ব্যানার, পোস্টার, হোর্ডিং এবং যে লিফলেট ছাপা হয় কোথায় ছিল না। আবার বলছি, তথ্যগতভাবে থাকা সম্ভবই ছিল না। 1993 সালের 7ই জানুয়ারি আরেকটা ঘটনায় পশ্চিমবঙ্গ রীতিমতো কেঁপে উঠেছিল। কেন? এই মূক এবং বধির কিশোরী তার মাকে নিয়ে গিয়ে মহাকরণে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে জ্যোতিবাবুর ঘরের সামনে বসে পড়েন, তাকে চুলের মুঠি ধরে মহাকরণ থেকে বের করে দেওয়া হয়। আবার তারিখটা বলছি, 1993 সালের 7ই জানুয়ারি। আর এই বছর 1993 সালের 21শে জুলাই যা হয়েছে সেটা আপনাদের দেখালাম। তার সঙ্গে আবার বলছি, খুব খারাপ ঘটনা ঘটেছিল। এপিক কার্ডের কোনো সামান্য 0.00 ভাগও কোনো সম্পর্কই ছিল না। এপিক কার্ড সম্পূর্ণ অন্য ইস্যু, আর এই 21 তারিখের এজেন্ডা অন্য ইস্যু। অথচ বেশ কয়েক বছর ধরে তৃণমূল কংগ্রেস শুধু এইটাকে সামনে রাখছে। আপনাদের একবার মনে করিয়ে দিই, গত বছর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ঠিক কী বলেছিলেন, দেখুন। আজ থেকে 32 বছর আগে 21শে জুলাই সচিত্র পরিচয়পত্রের দাবিতে 13 জন নিজের প্রাণ দিয়ে ভারতবর্ষের প্রতিটা মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিয়েছিল। ওই বছরই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি নিয়ে কি বলেছিলেন আরেকবার মনে করিয়ে দিই। আর কোনো এজেন্ডার কথা বলেননি, শুধু এপিক কার্ড, যেটা 21শে জুলাইয়ের ইস্যুই ছিল না, থাকা সম্ভবই ছিল না। দেখুন, 21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার আইডেন্টিটি কার্ড পেতেন না। কোনো সন্দেহ নেই যে 21শে জুলাই গণতন্ত্রের অত্যন্ত লজ্জার দিন, কিন্তু এই মিথ্যাচারের আদৌ কি কোনো প্রয়োজন ছিল? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও তো কয়েক বছর আগে এই দাবি করতেন না। আমি বহু 21শে জুলাই তার বক্তৃতা চেক করে দেখেছি, একবারও এপিক কার্ডের প্রসঙ্গ তুলতেন না। তার কারণ তিনি নিজে অন্তত জানতেন যে এপিক কার্ডটা সেদিন ইস্যুই ছিল না, থাকা সম্ভব ছিল না। বিশ্বনাথ চক্রবর্তীর কি মনে হয়? আমি শুধু ভাবি 26শে এসে কার শহীদ দিবস কারা পালন করতে যাচ্ছে, কারা শহীদ হয়েছিলেন তাদের নাম জানি, কেন শহীদ হয়েছিলেন সেটা যেমন জানি না কমিশন হওয়া সত্ত্বেও, এবং কি কারণে তারা শহীদ হয়েছিলেন, কোন আন্দোলনের ভিত্তিতে তারা শহীদ হয়েছিলেন সেটাও আমরা জানি না। বরঞ্চ তার নেত্রী শেষের দিকে কার্যত বিভ্রান্তি ছড়িয়েছেন। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিভ্রান্তি ছড়ানো শেষ কয়েকটা বছর পেছনে এত পলিটিক্যাল ন্যারেটিভ ছিল, কারণ ছিল পরিষ্কার। কিন্তু উনি তো এটাও বলতে পারতেন যে বামফ্রন্টের অপশাসনের বিরুদ্ধে আমি নেমেছিলাম। তখন আর প্রয়োজন নেই, বামফ্রন্ট চলে গেছে 11 সালে, বামফ্রন্টকে উনি পরাজিত করেছেন এই শহীদ দিবস সামনে রেখেই। তখন তিনি গণতন্ত্রের প্রশ্নটা সামনে আনতেন, তিনি আইন শৃঙ্খলার প্রশ্ন সামনে এনে শহীদ দিবস পালন করতেন, বামফ্রন্ট অপশাসনের জায়গাটাকে তিনি তুলে ধরতেন এই শহীদ দিবসে। কিন্তু যখন বিজেপি তার প্রধান প্রতিদ্বন্দ্বী হলো, যেই মুহূর্তে তার মনে হলো যে বিজেপি অনুপ্রবেশের ইস্যুটাকে সামনে আনছে, তা সেই বা এসআইআর এর মতন ইস্যু গতবার সামনে এনেছে,
সেই মুহূর্তে উনার কিন্তু মনে হলো যে আমি যদি এপিক কার্ডটা তুলে ধরতে পারি, আই কার্ডের প্রশ্নটা যদি সামনে আনতে পারি, তাহলে আমিও কিন্তু বিজেপির যে ন্যারেটিভটা তার একটা কাউন্টার ন্যারেটিভ হিসাবে মানুষের সামনে তুলে ধরতে পারবো। ফলে আই কার্ড আমি এনেছি, আই কার্ডের মধ্য দিয়ে বিশুদ্ধ নির্বাচন ব্যবস্থা আমি পরিচালনা করেছি। কোনো একটা জায়গায় বিজেপির এসআইআর এর যে দাবি, বিশুদ্ধ ভোটার তালিকার যে দাবি, সেটাকে কাউন্টার করবার উনি চেষ্টা করেছেন নতুন করে এই বিষয়টাকে যুক্ত করে, অর্থাৎ আমি ভোটার আই কার্ড যুক্ত করেছি। যদিও বাস্তবটা এই যে টিএন সেশন 1993 সালেই এপিক কার্ড সারা ভারতবর্ষে চালু করে দিয়েছিলেন, এবং কোনো একজন ব্যক্তিকে যদি তার জন্য কৃতিত্ব দিতে হয় সেটা এক এবং একমাত্র টিএন সেশন। এবং ইনি লড়াই, এবং বলতে আজকে বাধ্য, সেই সময় বামেরাও কিন্তু বিরোধিতা করেছে একদম চূড়ান্ত ভাবে, জ্যোতিবাবু ম্যাড ডগ বলেছিলেন একদম। ফলে আজকে যে নির্বাচনের বিশুদ্ধতা, সেই বিশুদ্ধতার জন্য যদি কাউকে ক্রেডিট দিতে হয় তাহলে টিএন সেশনকেই দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সুযোগ নেই, বামেদেরও দেওয়ার সুযোগ নেই। বিশ্বনাথ, আমি এখানে ডিফার করছি। আমি মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় জ্যোতিবাবু যখন অপোজ করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করেছেন, আমি তাকে কৃতিত্ব দিতে আমার অসুবিধা নেই। আমার বক্তব্য, যে আন্দোলনে দূর দূর অবধি ওটার নেই, সেই আন্দোলনে উনি ঢোকালেন কেন? এবং এই ফলস ন্যারেটিভটা তিনি, তার দল, হয়তো আইপ্যাক এবং সমস্ত স্তরের নেতা নেত্রীরা প্রচারে নিয়ে এলেন কেন? দেখুন, উনি যে আন্দোলনটা করেছিলেন দিনের পর দিন, আপনি সাংবাদিক হিসাবে দেখেছেন, আমরা বিশ্লেষক হিসাবে বিশ্লেষণ করেছি যে ওটা বাংলা বাঁচানোর প্রশ্নটা ছিল, ও সামনে রেখেছিলেন, এবং আইন শৃঙ্খলার প্রশ্ন এবং রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এই দাবি নিয়ে মহাকারণকে ঘেরাও করবা দিয়েছিলেন, আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমি আপনাকে বলছি যে এই পজিশনটা কিন্তু উনার 2011 সালেও ছিল। আমি কিন্তু দায়িত্ব নিয়ে কথাটা বলছি। 2011 সালে উনার ভাষণ দেখবেন কোনো জায়গায় আই কার্ডের কথা বলেন না, কোথাও না। উনি কেন বলছেন তার কারণ হলো, যেই মুহূর্তে বিজেপি অনুপ্রবেশের ইস্যুটাকে সামনে আনছেন, যেই মুহূর্তে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরির দাবি বিজেপি করছে, যে মৃত ভোটারকে বাদ দিতে হবে, অবৈধ ভোটারকে বাদ দিতে হবে, স্থানান্তরিত ভোটারকে বাদ দিতে হবে, এটা বিজেপি যখন তুলছেন, তখন উনি একটা কাউন্টার ন্যারেটিভ হিসাবে পরিষ্কার জনগণকে বিভ্রান্ত ছড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় তখন নতুন করে সংযোজন করলেন যে আমার 21শে জুলাইয়ের মূল উদ্দেশ্য ছিল ভোটার আই কার্ডকে অন্তর্ভুক্ত করতে হবে, এবং আমাদের শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এই আই কার্ড অন্তর্ভুক্ত হয়েছে। 30-33 বছর আগে কে খুঁজে দেখবে? মানুষের জনস্মৃতি দুর্বল, সেইটা সুযোগ নিলেন। আপনাকে একটা বলছি যে রাজনৈতিক নেতারা বিশেষ করে যখন ক্ষমতার মধ্যে থাকে, সায়ন্তনরা এখন ক্ষমতার মধ্যে আছে, ওরা যে ন্যারেটিভ সেট করবে সেটাই কার্যকারী হবে। আমি আপনাকে বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে ওরা যা বলছে এখন, সবটাই কিন্তু ওটাই গ্রহণযোগ্য হবে। তাতে সত্যি থাকবে, কিছু মিথ থাকবে, কিছু মিথ্যে থাকবে, কিন্তু সব মিলেই কিন্তু শাসক যেভাবে সত্যটা প্রতিষ্ঠা করতে চায় সেটাই প্রতিষ্ঠিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় গতবারও ক্ষমতার মধ্যে ছিলেন, ফলে ক্ষমতার বৃত্তের মধ্যে থেকে তিনি একটা ফলস ন্যারেটিভ তৈরি করবার চেষ্টা করেছেন যে 21শে জুলাইয়ের যে শহীদ দিবস, সেটা কারণ ছিল আমরা ভোটার আই কার্ডের যে দাবি জানিয়েছিলাম, সেই ভোটার আই কার্ডের দাবি নিয়ে আমরা যখন লড়াই করেছি তখন আমাদের উপর গুলি চালানো হয়েছে। আমি খুব পরিষ্কার বলছি, এর পেছনে একটাই উদ্দেশ্য ওনার ছিল, বিজেপি যে অনুপ্রবেশের ইস্যু সামনে এনেছিল এবং যেভাবে বিশুদ্ধ ভোটার তালিকার দাবি জানাচ্ছিল বিজেপি, সেইখান থেকেই কিন্তু কাউন্টার ন্যারেটিভটা তৈরি করে বিজেপির ইস্যুটাকে ঢাকবার চেষ্টা উনি করেছেন। ফলে এই জায়গাটা কিন্তু আমাদের শিক্ষার। আজকে কিন্তু মানুষও মনে করেছে ও আচ্ছা এরকম, আজকে ক্ষমতার বৃত্তের বাইরে আজকে কিন্তু উনি ডিকনস্ট্রাক্ট হচ্ছেন, বিনির্মাণ হচ্ছেন। এবং পরিষ্কার এই প্রশ্নটা আমি আপনার সামনে রাখতে চাই, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা কোন শহীদ তর্পণ করবেন? ওনারাও তো বলছেন, কোন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তো সিপিআইএম এর নেতা ছিলেন, তো সিপিআইএম নেতার বিরুদ্ধেই তো অভিযোগ গুলি চালানো। তাহলে ওই গুলি চালানোর নেতা আজকে সিপিএম এর থেকে তৃণমূল হয়ে বিজেপিতে ঢুকেছেন, তিনি শহীদ তর্পণ করবেন? কিসের জন্য শহীদ তর্পণ করবেন? এটা প্রথম প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা আমি রাখতে চাই, যে কংগ্রেস দলকেও আমি রাখতে চাই, যে প্রশ্নটাকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তুলেছিল, আপনারা তো বিরোধিতা কতবার করেননি? আপনারা তো বলতে পারতেন যে আমাদের 14 জন শহীদ, আমার 14 জন কর্মী শহীদ হয়েছে একটা পার্টিকুলার কজে, সেই কজটা ছিল আইন শৃঙ্খলার প্রশ্নে, রাজ্যের সিপিআইএম এর শাসন ব্যবস্থা বিরুদ্ধে আমাদের আন্দোলনটা ছিল, রাষ্ট্রপতি শাসন জারির প্রশ্নে ছিল। এবং একই সাথে আপনাকে এই প্রশ্নটা রাখতে চাই,
যদি আপনার কজ অর্থাৎ আপনি যে কারণে আন্দোলন করছেন সেটাই যদি মিথ্যে হয়, তাহলে ওই শহীদ দিবস পালন করার কোনো এখতিয়ার বা অধিকারী কোনো দল। বেশ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।